আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভৌতিক গল্প। গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্প, অভিশপ্ত শঙ্খ। বর্ষার শেষ দিকের বিকেল, আকাশে কালো মেঘের আনাগোনা, নদীর পানিও টলটল করছে। পদ্মার পাড়ে একটা ছোট্ট গ্রাম নিশিপুর। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শাখা নদী যার নাম কালিন্দী। অনেক পুরনো একটা মন্দির আছে ওখানে, কালের আঘাতে ভেঙে পড়েছে ওর অর্ধেকটা। মেঝেতে বটের শেকড় গেঁথে গেছে। এই মন্দির সম্পর্কে গ্রামে নানা গল্প প্রচলিত। কেউ বলে এখানে একসময় নরবলির প্রথা চালু ছিল, কেউ বলে মন্দিরের পুরোহিত কোনো এক অভিশাপে আত্মাহুতি হয়েছিলেন, যার কারণে এই জায়গায় সন্ধ্যার পর কেউ যায় না। সেই রাতে গ্রামের প্রান্তে অবস্থিত কুটিরে বসে রুদ্র তার দাদুর কাছে শুনছিল এই মন্দিরের ইতিহাস। রুদ্র কলকাতার ছেলে, দাদু হরিহরণ ভট্টাচার্য ছিলেন গ্রামের প্রধান পুরোহিত। বয়সের ভারে ন্যায্য দাদু এখন আর মন্দিরের কাজ করেন না, কিন্তু তার গল্প শোনার আগ্রহ কখনো কমেনি। দাদু, তুমি বলেছিলে এই মন্দিরে কিছু একটা হয়েছিল। দাদু শ্লথ কণ্ঠে বললেন, হ্যাঁ রে রুদ্র, এই মন্দিরের শঙ্খটা একসময় অনেক অলৌকিক ছিল। ওটা বাজালেই দূর দূরান্তের মানুষ শুনতে পেত, কিন্তু এক সময় কি হয়েছিল? দাদু চুপ করে গেলেন। চোখে একটা ভয় খেলে গেল। রাত হয়েছে, পরে বলবো, এখন ঘুমো। কিন্তু রুদ্রের মনে কৌতূহল চেপে বসল। রাতে চুপি চুপি সে মন্দিরের দিকে রওনা দিল। মন্দিরের ধ্বংসাবশেষের দিকে যেতে যেতে রুদ্র অনুভব করলো আশপাশটা কেমন যেন থমথমে। ঝিঝির ডাক বন্ধ হয়ে গেছে, বাতাস থেমে আছে। মন্দিরের প্রবেশপথে একটা বিশাল পাথর পড়ে আছে, যাতে বটগাছের শিকড় পেঁচিয়ে গেছে। সে চারপাশ দেখলো। ঠিক তখনই এক অদ্ভুত আওয়াজ কানে এলো। কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। রুদ্র ধীর পায়ে এগিয়ে গেল। মন্দিরের এক কোণে একটা পুরনো শঙ্খ পড়ে আছে। আশ্চর্যের বিষয়, সেখানে একটা কালো দাগ। রুদ্র হাতে নিয়ে দেখলো, মনে হলো কেউ জোর করে ভেঙেছে এক পাশ। হঠাৎ একটা শীতল বাতাস তাকে ছুঁয়ে গেল, আর সাথে সাথে আশপাশের অন্ধকার যেন আরও গভীর হয়ে উঠল। কে কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু অনুভব করলো কেউ বা কিছু তার আশেপাশেই আছে। পরদিন সকালে দাদুকে শঙ্খের কথা জানালো। দাদু গভীর চিন্তায় পড়ে গেলেন। তুই ওটা ছুঁয়েছিস? হ্যাঁ, কেন? দাদু দীর্ঘশ্বাস ফেললেন। তোর জানা দরকার, এই শঙ্খ অভিশপ্ত। একসময় এটি ছিল দেবী কালীর মন্দিরের প্রধান শঙ্খ, কিন্তু বহু বছর আগে এক তান্ত্রিক এখানে এসে কিছু একটা করেছিল। তারপর থেকে শঙ্খ বাজালেই কারো না কারো অদ্ভুত মৃত্যু হয়। রুদ্রের গা ছমছম করে উঠল। রাতে আবার সে মন্দিরে গেল। এইবার সে শঙ্খটা হাতে নিয়েই একটা শব্দ শুনল, আমাকে ফেরত দাও। রুদ্র পিছিয়ে গেল। শঙ্খটা যেন নিজে থেকেই গরম হয়ে উঠেছে। মুহূর্তে মন্দিরের দেওয়ালে একটা ছায়া ফুটে উঠল। এক পুরোহিতের অব্যয়, তার চোখ ফাঁকা, গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রুদ্র দৌড়ে পালাতে গেল, কিন্তু পেছন থেকে কেউ যেন তার কাঁধ চেপে ধরল। আমার শঙ্খ ফেরত দে। রুদ্র চিৎকার করে ছুটে গেল, কিন্তু চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন রুদ্রকে মন্দিরের সামনে অচেতন অবস্থায় পেল। দাদু তাকে দেখে ভয় পেয়ে গেলেন। রুদ্র ধীরে ধীরে জ্ঞান ফিরিয়ে বলল, দাদু, শঙ্খটা, এটা ফেরত দিতে হবে। দাদু মাথা নেড়ে বললেন, আমি জানতাম একদিন এটা হবেই। তিনি পুরনো মন্ত্র আওয়ালেন। রুদ্রকে নিয়ে গেলেন নদীর ধারে। কালিন্দীর স্রোতের মধ্যে শঙ্খটা ছুঁড়ে ফেলার সাথে সাথে প্রবল বাতাস বয়ে গেল, যেন প্রকৃতি দীর্ঘশ্বাস ফেলল। তারপর থেকে নিশিপুরের
রাতের ভয় কেটে গেল, তবে মন্দিরের ধ্বংসাবশেষ রয়ে গেল। আর রয়ে গেল শঙ্খবেলার অভিশাপের গল্প, যা আজও কেউ ভুলতে পারেনি। শঙ্খটা নদীতে ডুবে যাওয়ার পর গ্রামের মানুষেরা কিছুদিন নিশ্চিন্ত ছিল। রাতে অস্বাভাবিক শীতল বাতাস বন্ধ হয়ে গিয়েছিল, অদ্ভুত ফিসফিস শব্দ আর শোনা যেত না। রুদ্র ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল, কিন্তু সব শান্তি যেন কেবল কয়েকদিনের জন্য এসেছিল। এক সপ্তাহ পর থেকেই নিশিপুরে নতুন আতঙ্ক শুরু হলো। রাতের অন্ধকারে নদীর ধার থেকে আবার সেই শঙ্খধ্বনি শোনা যেতে লাগলো। এটা কি মনের ভুল নাকি সত্যি? প্রথমে লোকজন ভাবলো হয়তো কারো কল্পনা, কিন্তু ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কারণ শঙ্খ বাজার পরেই কারো না কারো অদ্ভুত দুর্ঘটনা ঘটতে লাগলো। প্রথম দিন গ্রামের মাঝি বিজন কাকা নৌকা নিয়ে রাতে নদীতে গিয়েছিলেন। পরদিন সকালে তার নৌকা উল্টে পাওয়া গেল, কিন্তু তিনি আর কখনো ফিরলেন না। পরের রাতে গ্রামের প্রাচীন বৃক্ষতলার বসে থাকা এক বৃদ্ধ হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন। শুধু তার খড়মজোড়া রয়ে গেল সেখানে। রুদ্র এসব দেখে আতঙ্কিত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল অভিশাপ শেষ হয়নি, বরং আরও ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছে। রুদ্র দাদুর কাছে ছুটল। দাদু, তুমি বলেছিলে শঙ্খ নদীতে ফেললেই সব শেষ হয়ে যাবে, কিন্তু এখন তো আরও খারাপ অবস্থা। দাদু গভীর চিন্তায় পড়লেন, আর চোখ মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আমি ভুল করেছিলাম রে। আমি ভেবেছিলাম শঙ্খটাই সমস্যার মূল, কিন্তু এখন বুঝতে পারছি সমস্যা অন্য জায়গায়। মানে? শঙ্খটা শুধু বাহন ছিল, আসল শক্তি ওই পুরোহিতের আত্মার মধ্যেই রয়ে গেছে। আমরা শঙ্খকে বিদায় দিয়েছি, কিন্তু সে মুক্তি পায়নি, আর তাই সে এখন আর হারানো শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করছে। রুদ্রের শিরধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাহলে কি করতে হবে? দাদু ধীরে ধীরে বললেন, আমাদের সেই পুরোহিতের আত্মাকে মুক্ত করতে হবে। সেই রাতে রুদ্র, দাদু আর গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ একত্রিত হলেন। তারা ঠিক করলেন কালিন্দীর ধারে ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সামনে গিয়ে আত্মাটির সাথে যোগাযোগ করতে হবে। রাত গভীর হলে তারা সবাই প্রদীপ জ্বালিয়ে মন্দিরের সামনে দাঁড়ালো। চারপাশ নিস্তব্ধ, শুধু নদীর হালকা ঢেউয়ের শব্দ আসছে। দাদু কিছু প্রাচীন মন্ত্র উচ্চারণ করলেন। হঠাৎ বাতাস থমকে গেল। মনে হলো পুরো প্রকৃতি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছে। তারপর এক প্রচণ্ড ঝড় উঠল, চারিদিকে ধুলো উঠতে লাগলো। মন্দিরের ভেতর থেকে সেই ভয়ঙ্কর ফিসফিসানি আওয়াজ ভেসে এলো, আমার শঙ্খ, আমার শক্তি ফেরত দাও। একটা ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হলো, সেই পুরোহিত যার গলা থেকে তখনও রক্ত ঝরছে, চোখ দুটো গভীর অন্ধকারের মতো। দাদু দৃঢ় কণ্ঠে বললেন, তোমার অভিশাপ অনেক ক্ষতি করেছে, মুক্তি চাও নাকি আরও দুঃখ ভোগ চাও? পুরোহিতের আত্মা গর্জন করে উঠল, আমার আত্মাহুতি বৃথা গেছে। আমার দেবী আমাকে গ্রহণ করেনি। আমি মুক্তি চাই না, আমার শক্তি চাই। এই কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ল। চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠল, যেন সবাই দম বন্ধ হয়ে আসছে। দাদু দ্রুত নদীর দিকে ইঙ্গিত করে রুদ্রকে বললেন, কালিন্দীর জল স্পর্শ করো আর আমার সাথে মন্ত্র বলো। রুদ্র ভয় সামলে নদীর কিনারে গিয়ে হাত ডুবিয়ে দিল। ঠান্ডা জল হাতের তালুতে লাগতেই তার শরীরে কেমন একটা কাঁপুনি অনুভব হলো। দাদুর সাথে সেও মন্ত্র উচ্চারণ করল, ওম কালিন্দী দৈব্য নম, দুঃখ হারিণী অভিশাপ মুক্ত করো। প্রথমে কিছু হলো না, কিন্তু তারপর নদীর মাঝখানে থেকে এক আলোর ঝকঝকানি বেরিয়ে এলো। সেই আলো সরাসরি পুরোহিতের ছায়ার উপর পড়ল। সে তীব্র চিৎকার করে উঠল, আর মুহূর্তেই ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঝড় থমকে গেল, বাতাস শান্ত হয়ে এলো, আর শঙ্খধ্বনিও চিরতরে থেমে গেল।
পরদিন সকালটা ছিল অদ্ভুত সুন্দর। গ্রামবাসীরা সবাই যেন নতুন করে নিঃশ্বাস নিল। রুদ্র দাদুর পাশে বসে বলল, দাদু সব শেষ। দাদু একটু হাসলেন। হ্যাঁ রে, শেষ। ও এবার মুক্তি পেয়েছে। রুদ্র একবার নদীর দিকে তাকালো। কালিন্দী শান্ত, স্বচ্ছ জলে সূর্যের আলো ঝিকমিক করছে। এখন থেকে হয়তো নিশিপুরের নাম আর কেউ ভয়ের সাথে উচ্চারণ করবে না। তাহলে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভৌতিক স্টোরি নিয়ে। ধন্যবাদ।